রাকেশ সিং তিনি বলছেন এই রকম মন্তব্য হলে, এই রকম হলে তাহলে দেশ জুড়ে কঠোর বিরোধিতা হবে। অভিষেক, যার ভাষা দেখতে পাবো আমরা এইরকম, রাকেশ সিং তিনি তো রীতিমতো হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে পুলিশ তাকে গ্রেফতার করবে, তাকে আতঙ্কবাদী বলে পুলিশ তার বাড়িতে খুঁজতে এসেছিল এবং পুরোটাই ষড়যন্ত্র ছিল অস্ত্র রাখার। রাকেশ সিং ফেসবুক লাইভ করেছে, এখানে সলিলদা আমাকে কারেক্ট করে দিন, তুমি জুমে আছি বা আমরা যখন ফেসবুকে লাইভ করি আমাদের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করা যায়। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সারা ভারতবর্ষে যেখানে যেখানে যখন দাঙ্গা হয়েছে সেখানকার পুলিশ কোয়ার্সিভ অ্যাকশন নিতে পেরেছে। কলকাতা পুলিশ যথেষ্ট কম্পিটেন্ট পুলিশ, তাদের সাইবার সেল যথেষ্ট কম্পিটেন্ট বলে আমি জানতাম। 24 ঘন্টার বেশি হয়ে গেছে, 36 ঘন্টা অলরেডি হতে চলছে, এখনো আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যাচ্ছে না। মানে আমি নিজে একটা আইটির ছেলে, আমি জানি এগুলো কিভাবে করা যায়। ওইসব মানে কি বলবো, মানে আমি তো নিশ্চয়ই এখন গিয়ে মানে লালবাজারে গিয়ে বলে আসবো না যে আপনি এইভাবে তদন্ত করুন। আমি তো একটা এই কথাটা বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পালশনটা কোথায়। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, রাকেশ সিং এর আন্দোলন আমার জানা আছে। রাকেশ সিং এর আন্দোলন এই একবার করে এটা করে। আর 2000 আমার উল্টো দিক থেকে প্রশ্ন থাকবে যে রাকেশ সিং কে যেমন কোনোভাবে পুলিশ খুঁজে পায় না, ঠিক তেমনই ভাবে মহুয়া মৈত্র এই কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে একেবারে অত্যন্ত কদর্য কথা বলেছিলেন, কোনো ব্যবস্থা না এখনো পর্যন্ত দলের তরফে হয়েছে না প্রশাসনের তরফে হয়েছে। কৃষ্ণদা, না এখন বিষয়টা হচ্ছে যে রাকেশ সিংকে মানে এত না আমি তো বুঝতে পারছি না রাকেশ সিংকে এত মহিমামণ্ডিত করা কেন কাতর চেষ্টা হচ্ছে। আমার যতদূর মনে পড়ছে ড্রাগ কেসে ধরা পড়ার আগে এই লোকটাকে সম্ভবত অমিত শাহ কেন্দ্রীয় সিকিউরিটি দিত। তোমরা একটু যাচাই করে দেখো, এই লোকটা কেন্দ্রীয় নিরাপত্তা পেত। কিসের বিনিময় পেত? এই যে শুভেন্দু অধিকারী এত গা ছেড়ে বললেন যে এ নাকি একজন কর্মী সমর্থক, এমন কর্মী কতজন বিজেপি কর্মী সমর্থক যারা কেন্দ্রীয় নিরাপত্তা পায়? যদি এর বিরুদ্ধে ড্রাগ কেস বিজেপির মহিলা কর্মী না করতেন তাহলে তার তো এটাও আজকে অবধি থাকতো। আচ্ছা ঠিক আছে, বিশাল বড় ড্রাগ কেস ফাক্কেস আছে, তো আপনার তো নার্কোটিক্স ডিপার্টমেন্টের পুলিশ ইনভেস্টিগেশন করছিল, তো ইনভেস্টিগেশন করছিল নাকি আঙুল চুষছিল, বেরিয়ে গেল কি করে লোকটা? এইসব উত্তর তো আপনাদেরকেও দিতে হবে। আর আমার বক্তব্য হচ্ছে তাহলে একই রকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়া উচিত, কারণ তার নেতৃত্বে আমাদের রাজ্যের বিধানসভা ভাঙচুর করা হয়েছিল। তাহলে একইভাবে কিন্তু যখন অমিত শাহ ধুতি ধরে টেনেছিল একজন সিপিএম এর নেতা, তারপর এখন সমাজের তৃণমূলেরই রাজ্যসভার এমপি হয়ে গেছে। অমিত শাহ এখন টানেনি, খুব শিগগিরই টানা হবে। সিপিএম এর অমিত শাহ ধুতিটা খুব শিগগিরই টানা হবে, এখনো টানা হয়নি। আমি বলছি এইভাবে আক্রমণের স্তরকে এই জায়গায় নামিয়ে নিয়ে আসবেন না। আমি একদম সবাইকে থামালাম। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে একেবারে সরগরম প্লাস যে খবর দিয়ে আমরা শুরু করেছিলাম, যেদিকে সকলের নজর ছিল, কৌতূহল ছিল, কারা দাগী, অবশেষে একেবারে 8টায় সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুলের নাম, বিষয়, জেলার নাম বাদ দিয়ে প্রথম দফা, একদম ফার্স্ট লিস্ট, এভাবেই প্রথম দফার তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 1804 জনের নাম রয়েছে সেই তালিকায়। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগীদের তালিকা আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে 7 দিনের মধ্যে তালিকা পেশ করতে হবে, প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। একেবারে ওয়েবসাইটে 2 দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। নাম, রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ হলো। প্রথম নাম রয়েছে অবনীন্দ্রনাথ মণ্ডলের আর শেষ নাম জুবারিয়া জামালের। প্রথম দাগী তালিকায় 1804 জনের নাম রয়েছে, কিন্তু কোনোভাবেই স্কুলের নাম নেই, কোনো বিষয়ের নাম নেই এই তালিকায়, অর্থাৎ প্রথম তালিকা যেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ওয়েবসাইটে। আমাদের প্রথম থেকেই দাবি ছিল যারা টেন্টেড, যারা অযোগ্য, যাদের জন্য মূলত যোগ্যজন যারা নিজের মেধায় চাকরি পেয়েছিল তাদের পরিবার আজ দিশেহারা, সুবল চলে গেল। আমরা বাকি যারা রইলাম তারা আনটেন্টেড, তারা যোগ্য, তাদের তালিকা সার্টিফাই করে যাতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে জমা দেন এবং রাজ্য সরকার যাতে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান। আর আমরা সুপ্রিম কোর্টে যাব এই তালিকা নিয়ে, কারণ এই তালিকা আগে যদি প্রকাশিত হতো তাহলে এত করুণ অবস্থা সুবলদের চলে যেতে হতো না, আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না। আর এই যে সরকার তড়িঘড়ি করে
আনটেন্টেড যোগ্য শিক্ষকদের নতুন করে আমাদের ছাত্রদের সাথে পরীক্ষায় বসাচ্ছে, এরও প্রয়োজনীয়তা থাকবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছে। দুটো সংশয়ের জায়গা কৃষ্ণেন্দু রয়েছে। এক হচ্ছে এটা লিস্ট 1, তার মানে কি আরো লিস্ট আগামী দিনে আসতে চলেছে কিনা, তার কারণ আদালতে দাঁড়িয়ে, সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে 7 দিনের মধ্যে লিস্ট প্রকাশ করবে বলেছিল, তার আগেই প্রকাশ হয়ে গেছে। আর কোনো লিস্ট আসছে কিনা, এবং এটা এখানে কোথাও মেনশন করা নেই কৃষ্ণেন্দু যে এটা 9, 10, 11, 12 লিস্ট কিনা, এইটা কোনো ক্ল্যারিফিকেশন কমিশনের তরফে এসেছে? দেখো, কমিশন সূত্রে এটা জানানো হয়েছে, প্রথমত হচ্ছে এটাই ফাইনাল লিস্ট, অর্থাৎ 1804 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকাটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে শিক্ষকের নাম, এবং সেই শিক্ষক নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1900 জনের তালিকার কথা বলেছিলেন, 1010 তালিকার কথা বলেছিলেন, কমিশন সেটা যে তালিকা প্রকাশ করেছে সেটা আছে 1804। এটা প্রত্যেকে শিক্ষকের তালিকা, নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রত্যেকে 4টে সেকশন মিলিয়ে, 2টো সেকশন মিলিয়েই এই তালিকা, এবং এরপর আর কোনো তালিকা প্রকাশিত হবে না, এটাই ফাইনাল লিস্ট। তার পাশাপাশি আরো একটা তালিকা দ্বিতীয় পর্যায়ে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া। তুমি জানো যে 7 এবং 14 তারিখ পরীক্ষা দেওয়া হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে। 7 তারিখ নবম, দশম। আমি একবার তোমাকে থামাচ্ছি, আরেকটু ক্লিয়ার হয়ে নিতে চাইছি কৃষ্ণেন্দু, এটাই একমাত্র লিস্ট, আর কোনো লিস্ট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে না, অর্থাৎ এই 1804 জনই দাগি, এইটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে কমিশনের তরফে। আরেকবার বলো কৃষ্ণেন্দু। এটা কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, 1804 জনের তালিকাই হচ্ছে সম্পূর্ণ তালিকা, এরপর আর নতুন কোনো তালিকা নেই, এবং এই তালিকা হচ্ছে শিক্ষকদের তালিকা, এবং এই তালিকা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 2টো সেকশনেরই তালিকা, একসঙ্গে সংঘবদ্ধভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যে 1804 জনের তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে অ্যালফাবেটিক্যালি, এবং তার সিরিয়াল নাম্বার দিয়ে এবং রোল নাম্বার দিয়ে এবং নাম দিয়ে, এই তালিকাটাই হচ্ছে টেন্টেডদের তালিকা বা দাগিদের তালিকা। আরো স্পষ্ট করে বললে নবম, দশম, একাদশ, দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা। নতুন করে আর তালিকা প্রকাশের কোনো সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশন নেবে না, বা কোনো তাদের কোনো পরিকল্পনাও আর স্কুল সার্ভিস কমিশনের নেই, এটা আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন। এবং দ্বিতীয় যেটা বলছিলাম, যে স্কুল সার্ভিস কমিশন আরো একটা তালিকা প্রকাশ্যে এনেছে, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখ যে 2টো পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে, 7 তারিখ নবম, দশম শ্রেণী এবং একাদশ, দ্বাদশের জন্য 14 তারিখ, সেই তালিকায় প্রচুর এই টেন্টেড অর্থাৎ এই দাগি তারা আবেদন করেছিলেন। এবং যখন আদালতে এটা সওয়াল জবাব চলছিল, তখন বলা হয়েছিল খুব অল্প সংখ্যক আবেদন করেছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রায় 1400 জন আবেদন করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে নবম, দশম শ্রেণীর 1140টি ওএমআরস অ্যাপ্লিকেশন বা অ্যাডমিট কার্ড সেটা বাতিল করা হচ্ছে, এবং একাদশ এবং দ্বাদশের 1020টি অ্যাডমিট কার্ড বাতিল করা হচ্ছে। অর্থাৎ একই জন একাধিক পরীক্ষায় বসেছেন। সেক্ষেত্রে কমিশন সূত্রে যেটা খবর, 1400 জন এই 1804 জনের মধ্যে যাদের নাম আছে, তারা কিন্তু এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলেন, তারা পরীক্ষায় বসতে চেয়েছিলেন। 1404 মানে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে যে তারা এই পরীক্ষার্থী হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, আবেদন করেছিলেন, যারা অযোগ্য দাগি তা সত্ত্বেও তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। অ্যাডমিট কার্ড এখন বাতিল করা হচ্ছে। কৃষ্ণেন্দু, অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট নেব, কিন্তু বিক্রমদার কাছে আসবো। বিক্রম দে, তো ভয়ঙ্কর, যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করতো, যদি সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ না দিত যে কোনোভাবেই যেন দাগিরা পরীক্ষায় বসতে না পারে, তাহলে এরা সবাই পরীক্ষায় বসে যেত। এরা পরীক্ষায় বসে যেত, এবং আরো দাগি আছে এই সংখ্যাটা 1800। সাপ্লিমেন্ট করি বিক্রম, তুমি বলার আগে, সেটা হচ্ছে আমি শতাংশের বিচারে দেখছিলাম 1804 জনের মধ্যে 1400 জন তারা অ্যাপ্লাই করেছিল, মানে দাগিদের 77% তারা পরীক্ষায় বসতো। বিক্রম, দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছিল, পুরো 10,750 জনের একটা লিস্ট আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছি, 10,750 ফিগারটা মেনশন করে। তার মধ্যে যদি 2-4,000 এই 10,000-এর থেকে বাদ যায়, যে বা গ্রুপ সি, গ্রুপ ডি, ওদের অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কম হয়েছিল, তাহলে অ্যাটলিস্ট 9, 10, 11, 12-এ 5 থেকে 6,000 টেন্টেড আছে। এই লিস্টটাকে কমিয়ে 1800-1900 দেখানো হচ্ছে। এই লিস্ট আগামী দিনের চ্যালেঞ্জ হবে, আপনাদেরকে আমি বলে রাখি।
এবং এই যে 1800 এর মধ্যে 1400 সংখ্যাটা 10,000-এরও বেশি, 1/10 সামনে এনেছে মাত্র। 10,000 এর মধ্যে 4,000 আপনার গ্রুপ সি গ্রুপ ডি হবে, ওই 4,000টা বাদ দিচ্ছে, এটা 9, 10, 11, 12, এই 9, 10, 11, 6,000 অ্যাপ্রক্সিমেট 5.5 থেকে 6 এই ফিগারটা হবে। এর মধ্যে ওরা 1800কে মানে কম বেশি করেছে, এবং সব থেকে উল্লেখযোগ্য জায়গা যেটা, এরা কিন্তু কারা ব্ল্যাঙ্ক ওয়েমার, কারা আউট অফ প্যানেল, কারা প্যানেল এক্সপায়ারি, এইটা কিন্তু ওই লিস্টের মধ্যে দিচ্ছে না। সব থেকে বড় জিনিস যেটা, ওটা এই ক্যাটাগরাইজেশন, কারা কোন ক্যাটাগরিতে পড়ে এটা দিচ্ছে না, যার জন্য এই লিস্ট দেখে একেবারেই বোঝা সম্ভব না। কারণ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা একটা জিনিস পাঠিয়েছিল যে এই এতগুলো তারা টেন্টেড পেয়েছি, তার মধ্যে সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং হাইকোর্টের অবজারভেশনে টেন্টেড কিছু, যেমন এক্সপায়ারি অফ প্যানেল, সেকেন্ড ফেজ কাউন্সিলিং 11, 12 বা 9, 10 এর থার্ড ফেজ কাউন্সিলিং, তার পরবর্তীকালে, তার মানে আমি এখানে কৃষ্ণ মিত্রর কাছে আসবো, যেটা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন যে আদালতের নির্দেশ মেনে লিস্ট প্রকাশ করেছে ঠিকই, কিন্তু এটাও চ্যালেঞ্জ হতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী দিনে। তো একটু আগে সেটাই বললাম যে যারা অভিযোগ করেছে প্রমাণের দায়িত্ব তার, এবং তাদের কাছে নথি আছে। আজকে বিক্রম তো স্বীকার করে নিল যে সিবিআই একটা খাম বন্ধ, যতদূর আমার মনে পড়ছে সিল বন্ধ করা একটা খামের মধ্যে তাদের ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস দিয়েছিল যে তাদের তদন্ততে কতজনকে তারা এরকমভাবে দুর্নীতিগ্রস্ত পেয়েছে। তাহলে এই তো নথিগুলো, নামগুলো তাদের কাছে আছে, তো আদালতই প্রকাশ করে দিতে পারে, বিক্রমরা প্রকাশ করে দিতে পারে। হ্যাঁ, তাহলে তারা এইটা ঘুরপথে কেন করছে আমার জানা নেই। এতই যদি ব্যাপারটা ক্ল্যারিটি থাকে, তাদের কাছে তথ্য প্রমাণ এতটা জলের মতো থাকে যে এত বছর ধরে তাদেরকে তারা টেন্টেড বলছে, তাহলে এটা তারা এই সৎসাহসটা দেখাচ্ছে না। আমি বলছি এটা আমার কাছে বিস্ময়কর। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। আমি বলছি অদ্ভুত পার্থদা, পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, রেকমেন্ডেশন লেটার দেবে স্কুল সার্ভিস কমিশন, তারা আবার একটা তালিকা প্রায় 6,515-র মতন অযোগ্যের একটা তালিকার কথা আদালতে জানিয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশনামার মধ্যে উল্লেখ রয়েছে। বাকিরা যোগ্য কিনা সেইটা বলবে সিবিআই। এক্স্যাক্টলি, আমি বলছি যে এখানে আমি কৃষাণুর যুক্তির একেবারে 360 ডিগ্রি মানে উল্টো দিকে, এই কারণে 180 ডিগ্রি। ফলে এইবার প্রশ্নটা হচ্ছে যে এসএসসি তৈরি করা হয়েছিল যে আসলে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য। ফলে এসএসসি যে তালিকা প্রকাশ করবে, 26,000ই হোক আর 2600ই হোক, সেটা যে ঠিক এটা প্রমাণ করার প্রাথমিক দায় এসএসসি। ফলে যারা অভিযোগ করেছিল তারা তো কোর্টে গেছিল, তাদের সেই অভিযোগের মান্যতা পেয়েছে, বাক কমিটি রিপোর্ট হয়েছে, হাজার বাতিল হয়েছিল, তারপরে সিবিআই তদন্ত হয়েছে, কাকর দুধের গল্প এসছে। কিন্তু এসএসসি রোলটা ভুললে চলবে না, যে আসলে যে প্যানেলটা এসএসসি যার ভিত্তিতে অ্যাপয়েন্ট করেছিল, এটা যদি সুপ্রিম কোর্ট নির্দেশ না দিত, এই দাগিরা পরীক্ষায় বসে যেত। এটা ভয়ঙ্কর আতঙ্কের এবং উদ্বেগের জায়গা। আরেকটা ভয়ঙ্কর বলছি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে এই যে এর মধ্যে কি বলো 1804-এর তালিকা বেরিয়েছে, এর মধ্যে 1400 হচ্ছে যে যারা মানে এর মধ্যে অ্যাপ্লাই করেছিল, বাতিল হয়ে গেছে 1144 জন। হিসাব করে বললেন, তার মানে 77% কাকড় আবার ঢোকানোর ব্যবস্থা করেছিল স্কুল সার্ভিস কমিশন। আপনাকে বুঝতে হবে যে দ্য মোটিভ অফ দি কমিশন কি। আমি বলছি প্রথম থেকে শুরু করে যে একেবারে 2016 সাল থেকে যদি দেখেন যে আমাদের শাসক দলের নেতাকর্মীরা যেরকম পাড়ায় পাড়ায় ঢুকে সিন্ডিকেটের মতো করে টাকা তুলেছিল, সেই টাকাটা অপারেটেড হয়েছে থ্রু এসএসসি প্যানেল বানিয়েছে, যোগ্যদের ভিড়ে অযোগ্য চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে চাল যদি কাকড়ে মিশিয়ে দেওয়া হয় হাড়ির থেকে ভাত কেউ ফেলে দেবে না, খেয়ে নেবে আলটিমেটলি কাকড়ালা ভাতই। ফলে সেটা তো হয়নি। ফলে এখন যদি এই যুক্তিটা আসে যে এসএসসি হচ্ছে পার পাবে না, এসএসসিকেই প্রমাণ করতে হবে যে সে যাদের নিয়োগ করেছিল দ্যাট ইজ এ জেনুইন। বলে আমি বলছি যে কৃষাণু রিয়াকশন নেব। খামের কথা বলছিলেন পার্থদা, দেখুন সেই খামের কথা বললে মনে পড়ে যাচ্ছে এই জীবন কৃষ্ণ সাহা, যার বিরুদ্ধে এই বুড়ি বুড়ি অভিযোগ এবং 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেলে হেফাজতে নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। একেবারে প্রায় কোটি টাকা পৌঁছে যেত, লেনদেন হতো তার আর তার স্ত্রীর অ্যাকাউন্টে, কিভাবে হতো, উৎস কি, খোঁজার চেষ্টা করছে ইডি। কিন্তু প্রশ্নটা দেখো, এই খামে করে এক কাউন্সিলরের কাছ থেকে সেই খামে করে নাকি টাকা পৌঁছে যেত এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। যদিও কাউন্সিলর ঘনিষ্ঠ, তিনি দাবি করেছেন, কিন্তু কাউন্সিলর বলছেন না না, খামে করে টাকা যেত না, কার্ড যেত, বিয়ের কার্ড, অন্নপ্রাশনের কার্ড বা কোনো নিমন্ত্রণের কার্ড। দেখুন, তৃণমূলের মহান যুক্তিগুলো আমি এতক্ষণ ধরে বসে শুনছিলাম। আমি একটা জিনিস বুঝলাম যে পার্থ চট্টোপাধ্যায় যে তার বান্ধবীর সঙ্গে খেলনা নিয়ে খেলতেন, এটা আপনারাও দেখিয়েছেন, আমরাও বলেছি, অন্যান্য দলও বলেছে। কিন্তু উনি খেলনা নিয়ে বেডরুমের ভেতরে কি খেলা খেলতেন এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, বলাও সম্ভব না। এটা স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন। ঠিক তেমনি
এসএসসি যেই দুর্নীতিটা করেছে তার ব্যাপারে আপনারা বা অন্য আইনজীবীরা তারা অভিযোগ করতে পারেন, তথ্য হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দিতে পারেন, কিন্তু এসএসসি কিভাবে দুর্নীতি করেছে আর কাদের জন্য দুর্নীতি করেছে সেটা কিন্তু এসএসসিই বলতে পারে। তো তাদের যুক্তির ভুল জায়গাটা কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস, এদের যুক্তি তো মহান জায়গায় চলে গেছে। খামের মধ্যে বিয়ের কার্ড, খামের মধ্যে চিরকুট, খামের মধ্যে 2 টাকা, এইসব ব্যাপারে এইসব ছেলে খেলার জায়গায় চলে গেছে। কিন্তু এটা তারা করতে কি চাইছে? আপনারা দেখুন যে 5-6 হাজার লিস্ট আমরা জানি টেন্টেডের বেরোনোর উচিত ছিল, তার মধ্যে 1800 বের করলো, মানে মোটামুটি 30% বের করলো। এবার আপনারা বলছেন এই 30%-এর মধ্যে কিন্তু 77% অ্যাপ্লাই করে দিয়েছিল, তার মানে যে রিমেইনিং 70% পুরোটা শোনো, অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছিল, শুনুন না, সেটা আবার বাতিল করতে হচ্ছে, বাকি 70% এর লিস্ট পাস করলো না, তার মানে পরিষ্কার স্ট্যাটিস্টিক্যাল হিসাবে এরাও অ্যাপ্লাই করেছে এবং এদেরকেও কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। তার মানে আমি যেটা একদম প্রথমে বলেছিলাম, এই যে 1800 লিস্ট বার করেছে নিশ্চয়ই এরা কম টাকা দিয়েছিল, তাই তাদেরকে এরকমভাবে ঝুলিয়ে দিল। আর যাদের থেকে বেশি পয়সা নিয়েছে, পয়সা নিয়ে পকেট ভরেছে, তাদের মধ্যে দায়বদ্ধতাটা কিন্তু অভিযোগ প্রমাণ করার কথা বলছে, সেই তো অভিযোগ প্রমাণিত হয়ে গেল। মানে কোন অর্থে হলো দেখো, এই যে একেবারে এসএসসি প্রমাণ করে দিল যে এই কাদের অ্যাডমিট কার্ড বাতিল করতে হচ্ছে, এই অ্যাডমিট কার্ড বাতিল করে তো এসএসসি পুরো প্রমাণ করে দিল। ঠিক আছে, মোটিভ একেবারে ক্লিয়ার। যদি মোটিভ ক্লিয়ার হয়, এইভাবে জনগণ যদি সেটা মান্যতা দেয়, তো আমাদের মাথা পেতে এবার জনগণের উপর এতক্ষণ যারা অভিযুক্ত, যারা অভিযোগ সামনে এনেছে তাদের দায় ছিল, এখন জনগণের উপর দায়। কিন্তু বিভিন্ন রাজ্যতে এই নিয়োগ দুর্নীতি হয়েছে। উত্তরপ্রদেশে 69,000 বললাম, কিন্তু সেখানে একজনের নাম প্রকাশ হলো না, তার একটু বলতে হবে। দাঁড়াও না, তুমি যুক্তিটা শুনে নাও। থামালাম, তোমরা একের পর এক অভিযোগ করছো, কৃষাণুকে বলতে সময় দিতে হবে, আমি অ্যালাউ করছি না তোমাকে। আর এবার কৃষাণু এটা খুব সুন্দর বললো, এসএসসি তৈরি হয়েছিল এই নিয়োগটা সুষ্ঠুভাবে দেখার জন্য। কবে হয়েছিল? আমি তো সেটাই বললাম, 20 বছর। দাঁড়ান, আরে দাঁড়ান, শুনুন না, 20 বছর 1977 থেকে 1997 সাল লুটে পুটে সিপিএম এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ করার পর তারপরে হয়েছে। এটা আগে স্বীকার করুন, আমার আপত্তি নেই। আমাদের বিচারজনের দুর্নীতি আপনি 1000 বার বলুন, কিন্তু এটা স্বীকার করুন যে 20 বছর বামফ্রন্ট সরকারে লুটে পুটে খেয়েছেন, টাকা নিয়েছেন, পার্টি নেতারা তারা এইভাবে বড়লোক হয়েছে, এবং তারপর আপনারা এসএসসি করেছেন রিটের পর হাইকোর্টে এবং বিভিন্ন জায়গায় হয়েছে, এবং তারা লুটে পুটে খেয়েছে সেটা এখনো অবধি প্রমাণিত হয়নি। তৃণমূল তাদের গ্রেফতার করে দেখাতে পারেনি, কিন্তু বারবার অভিযোগ করে তৃণমূল। কিন্তু এই আমলে কি হয়েছে দেখুন, 1,20,00,000 টাকা জমা পড়েছে ধৃত জীবনকৃষ্ণ সাহা ও তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে। কখন? যখন চাকরি চুরি দুর্নীতি অভিযোগ সামনে আসে। কে চাঞ্চল্যকর দাবি করছে? ইডি। একেবারে জমা দেয়া নথিতে, আদালতে নথি জমা দিয়ে দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, আইনজীবীরা। যদিও ধৃত তৃণমূল বিধায়কের দাবি, তার পরিবার ব্যবসায়ী পরিবার, তাদের টার্নওভার বছরে 2 কোটি টাকা। ইডি দাবি করছে তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূল বিধায়ক, কিন্তু উল্টো দিকে তৃণমূল বিধায়ক তিনি দাবি করছেন সব ধরনের সহযোগিতা তিনি করছেন। ইডির কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। দেখুন, হাজার বা লক্ষ নয়, বিভিন্ন সময়ে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ কোটি ছাড়িয়েছে। সূত্রের খবর, আদালতে জমা দেওয়া নথিতে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি করা হচ্ছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার স্ত্রী টগর সাহা এবং তার আত্মীয়দের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ প্রায় 1,20,00,000 টাকার মতো। এই বিপুল পরিমাণে টাকা কোথা থেকে এলো, কোথায় বা গেল, এই মানি ট্রেলটা খুঁজে বের করে এখন বড় চ্যালেঞ্জ তদন্তকারীদের কাছে। শনিবার নগর দায়রা আদালতে ইডির স্পেশাল কোর্টে তোলা হয় জীবনকৃষ্ণ সাহাকে। এদিন আর তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন না জানালেও একটি নথি জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে অতিরিক্ত একাধিক ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করার কথা বলা হয়েছে। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির সময়কালে এইসব অ্যাকাউন্টে প্রায় 1,20,00,000 টাকা জমা পড়েছে। এই অ্যাকাউন্টগুলি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। শুধু জীবনকৃষ্ণ সাহা নয়, তার স্ত্রীর নামেও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ইডির দাবি, এইসব ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, লেনদেনের নথি, কেওয়াইসির নথি অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা, কোনো রকম তথ্য প্রমাণ নাই। আপনার বাবা তো বলছে, বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার। ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম,
রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি। আদালতে জমা দেওয়া নথিতে ইডির দাবি, অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এইসব লেনদেনের বিষয়ে অস্বীকার করেছেন। এত বিশাল পরিমাণ টাকা জমা পড়া নিয়ে কোনো ব্যাখ্যাও দেননি তিনি। না, আমি তদন্ত সহযোগিতা করছি। কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়কের স্ত্রী। তবে বেশ কিছু বিষয় একেবারে ইডি দাবি করছে, বলবেন বিষয় নিয়ে, যে আপনার অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে দাবি করছে ইডি, কিছু বলবেন? আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়েছে প্রায় 46 লক্ষ টাকা। বেশ কিছু ভিডিও সামনে আছে, যারা টাকা চাইতে যাচ্ছে বাড়িতে, বেশ কিছু বিষয় সামনে আছে, বলবেন? প্রশ্নের উত্তর দিতে চাননি জীবনকৃষ্ণ সাহার শাশুড়িও। জীবনকৃষ্ণ নামে একাধিক বিষয় বলা হচ্ছে, কিছু বলবেন? এরকম যে সম্পত্তির কথা বলা হচ্ছে বিভিন্ন নামে, এবং বাবা দেখছি বিভিন্ন বিষয় বলছে। দুর্নীতির গন্ধ পেলেই সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ভাইপো, পিসি তাদের নাম আসবে। আর এই জন্যই ইডি সিবিআই তদন্তে হোঁচট খাচ্ছে, কারণ পিসি ভাইপো পর্যন্ত পৌঁছবে না। এখন আবার জীবনকৃষ্ণের কাছে যাচ্ছে, আগে তো গেছিল। যেই ভোট আসবে আবার ইডি সিবিআই তৎপরতা দেখাবে। যারা আগে নারদা কাণ্ডে দেখেছি, সারদা কাণ্ডে দেখেছি, চিটফান্ডের কাণ্ডে দেখেছি এবং শিক্ষক নিয়োগে দুটি দেখেছি, একে একে আবার জামিনও পেয়ে যায়। আদালতকে ইডি জানিয়েছে, সব তথ্য প্রমাণ এবং নথি থাকা সত্ত্বেও এই ধরনের অস্বীকারকে আসলে তদন্তে অসহযোগিতা হিসেবেই দেখছেন তারা। কোর্ট লকআপে কান্না, কোর্ট লকআপে প্রিজন ভ্যানে পুলিশের হুক্কা হওয়া শব্দ, এসব আমরা গত 13 বছর 14 বছরে অনেক দেখেছি। তদন্ত সঠিক পথে চলছে, আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্ত যেভাবে হওয়া দরকার হচ্ছে, এবং আমার ধারণা দুর্নীতির সিংহদুয়ারে এজেন্সিগুলি পৌঁছাবে। জীবনকৃষ্ণ নিয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না, তার কারণ এটা ওনার আইনজীবীরা বলবেন, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা বলেছি টাইমিংটা সম্পর্কে, এতদিন ফেলে রেখে ভোটের আগে আবার প্রধানমন্ত্রী আসার পর এইসব ইডির জেগে ওঠা। কিন্তু জীবনকৃষ্ণ কি করেছে না করেন কোনো ডিফেন্ড করতে যাচ্ছি না, এটা তারা বুঝবেন। আমি তো উল্টো বলছি, ওনার 1 কোটি নিয়ে যদি লাফাচ্ছেন, তাহলে বিজেপির মধ্যে থেকেই যে অভিযোগ গেছে নাড্ডা সাহেবের কাছে, যে অভিযোগ গেছে অমিত শাহের কাছে, বিজেপির এক মানে নেত্রী এবং তার আত্মীয় 100 কোটি টাকার অনিয়মের, তো তার বেলা সেন্ট্রাল এজেন্সি বসে থাকছে কেন? কার কার থেকে নিয়োগ দুর্নীতির টাকা জীবনকৃষ্ণ সাহার কাছে এসেছিল, সেই টাকা আবার কার কার কাছে পৌঁছেছে, এখন রহস্য ভেদ করাই চ্যালেঞ্জ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, সিবিআই বা ইডি সম্পর্কে আমাদের সচরাচর ধারণাটা কি? সব দুধে গোয়েন্দারা সেখানে থাকেন, অভিযুক্তদের এমন কড়া জিজ্ঞাসাবাদ বা জেরা তারা করেন যে তাদের সামনে কার্যত অভিযুক্তরা যারা তারা ভেঙে পড়েন এবং তারপর একে একে সব স্বীকার করে নেন। এক্ষেত্রে একেবারে উলট পুরাণ। আজকে আদালতে দাঁড়িয়ে সলিলদা যেটা বলছে, ইডির আধিকারিক, ইডির আইনজীবী বা ইডির আধিকারিকরা যেটা বলছেন তা বিস্ময়কর। ভাবখানা এরকম যে কি করবো বলুন, এত তো জিজ্ঞাসা করছে, উনি কিছুই বলছেন না, কোনো সহযোগিতা করছেন না। কি আর করবো, হেফাজতে রেখে ওনাকে জেল হেফাজতে দিয়ে দিন। আমি বলছি, তদন্তের যদি এইরকম পরিস্থিতি হয়, ভবিষ্যৎ কতটা আশাপ্রদ বলে আপনি মনে করছেন? আমি খালি 10 সেকেন্ড তোমার কাছে নেব, তারপরে আমি এটাতে আসছি। একটু আগে পাপিয়া বলল যে অ্যাডমিট কার্ড মোটামুটি 77% সার্ভিস হয়ে গেছিলো, মানে মোটিভ ইজ ক্লিয়ার। মোটিভ না, ক্রাইমটা তো পারপিটুয়েটেড, ক্রাইমটা হয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্টের জন্য ওটা ক্রাইমটা কমপ্লিট হতে পারলো না। 1, 2 নম্বর হচ্ছে, দেখো তুমি কিন্তু ভেবো না যে ওর জেসি হয়ে গেছে, ওকে জেসি করানো হলো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ওকে জেসি করানো হলো। কেন বলছেন? কিছুটা বাই করছে টাইম টু কালেক্ট আদার এভিডেন্সেস। ওর যে মানি লন্ডারিংটা যে এস্টাবলিশ, মানে আপনি বলছেন তাহলে এটাও একটা কৌশল? এটা কৌশল তো, কারণ এখন আগে যেরকম একবারে তোমার 14 দিন পিসি তুমি নিতে হবে তোমার, এখন সেটা নেই। এখন স্ট্যাচুটারি পিরিয়ড 60 ডেজের মধ্যে তোমার নিলেই হবে। এখন ও দে আর কালেক্টিং এভিডেন্সেস, কোথায় মানি ট্রেলটা আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করছে। বিরাট ব্যবসায়ী ঘরের ছেলে, তা তুই পলিটিক্সে এলেন কেন? আপনি রাজনীতিতে এলেন, বিরাট ব্যবসায়ী সে। আর ব্যবসায়ীর ফলে এদিকে রাজনীতি, এদিকে লোকে এসে দেনাদার এসে বলছে
যে আমি তো চাকরির জন্য 4 লাখ টাকা দিয়েছি, অন্তত 2 লাখ টাকা আমায় ফেরত দিন। আপনি তো বলেছিলেন দেবেন। লজ্জা হয় না? নির্লজ্জ বেহায় হাসছে। দুবারই মোডাস অপারেন্ডিটা দেখো, আগের বার দুটো মোবাইল ফেললো, 50,000 টাকা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা খরচা করলো। খরচা করার পরে আমি বলছি অত্যন্ত বনেদি পরিবারের সদস্য, আচ্ছা ব্যবসায়ী পরিবারের ছেলে, তিনি একটা হিসেব দিচ্ছিলেন বছরে তার 2 কোটি টাকা টার্নওভার আছে। আমি বলছি এমন বনেদি পরিবারের ছেলে যে তিনি 97 লক্ষ টাকা বেতন পান, সেটা উল্লেখ করতে হবে একেবারে মাসে। এবং আমি বলছি তিনি যতবার সিবিআই যায় বা ইডি যায় ততবার তিনি পুকুরে মোবাইল ফোন ছুড়ে দেন, কখনো নর্দমায় মোবাইল ফোন ছুড়ে দেন, তিনি কখনো পাকে পড়ে যান। আমি বলছি এটাও কি ব্যবসায়ী পরিবার বা বনেদি পরিবারের সদস্যদের একটা লক্ষণ কিনা আমার সেটা জানা নেই। হ্যাঁ, লক্ষণ মানে এটাই তোর মোডাস অপারেন্ডি। আর প্রত্যেকবারই পালাবার চেষ্টা করে, প্রত্যেকবারই ধরা পড়ে। এবারে তো জাম্প করেছিল, ছাদ থেকে লাফ দিয়েছিল, সেখানে গিয়ে ধরেছে, পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে। নির্লজ্জ বেহায়া, আনবিকামিং টু বি এ পলিটিশিয়ান, আনবিকামিং টু বি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ। আমি কৃষ্ণনুর কাছে আসবো একদম। সলিলদা, যে প্রশ্নটা উঠছে ঠিক, আমি বলছি যে এই যে উনি বললেন যে বনেদি পরিবারের সদস্য, ইডি তো আসবেই। আচ্ছা, বনেদি পরিবারের সদস্য হয়ে ওনার কাছে যদি কিছু লুকোনোই না থাকে, ইডির কাছে সমস্ত ইডির সঙ্গে তিনি সহযোগিতা করছেন, তাহলে কেন মোবাইলটা ফেলে দিলেন? এর আগেও সিবিআইয়ের সময় মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে, এখনো মোবাইল পাওয়া গেল, কেন পাঁচিল টপকে পালাতে যাচ্ছিলেন? পরিষ্কার ইডির সঙ্গে কথা বললেই হয়ে যেত। এটারও তো উনি জবাব দিয়েছেন, আমি তো আর জবাব দিতে পারবো না। তোমাদের ক্যামেরাতেই বোধহয় দুপুরবেলা না সন্ধ্যেবেলা দেখছিলাম, তো উনি বলেছেন উনি এগুলো করেননি, এগুলো অভিযোগ। পালাচ্ছিলেন বললে আমি পালাই কোথায় যাব? আমার উনি যা ওনার বক্তব্য রাখবেন, কিন্তু আমার কথা হচ্ছে এইভাবে এই যে দাবি করে না রাশি টাকা, মানি ট্রেল, এইগুলোই এস্টাবলিশ করা ইডির কাজ। কিন্তু এরকম কিছু বছর আগে তোমাদের স্টুডিওতে এসে বারবার আলোচনা করেছি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন 300 কোটি টাকার সম্পত্তি, তারপরে কি বেরোলো? 18 লক্ষ টাকার সম্পত্তি, তার মধ্যে 8 লাখ টাকা লোন। তাহলে এই যে ইডির যে অপদার্থতা, এটাকেও বলো যে এদের সূত্রগুলো বারবার মিথ্যুক প্রমাণিত হয়। ওই তেজস্বী যাদব সূত্রকে যা বলেছে আমি সেটা বলবো না, কিন্তু মানুষের মননে, মানুষের চিন্তাতে তো ইডির সূত্র আর ঠিক। আমি 100% কৃষ্ণ মিত্রের সঙ্গে একমত যে এই জন্য জবাব দিতে হবে, কিন্তু কৃষ্ণ তো এইটা প্রশ্ন থাকবে, ইডি কোর্টে দাঁড়িয়ে দাবি করেছে নথি জমা দিয়ে জীবন কৃষ্ণ সাহা তিনি চাকরি বিক্রির কাজ করতেন 2021-এর আগে, মানে বিধায়ক হওয়ার আগে। তিনি একা তখন এজেন্ট হিসেবে কাজ করতেন। 2021-এ বড়োয়ার টিকিট তাকে দিল তৃণমূল কংগ্রেস, তারপর তিনি এমএলএ হলেন, তারপর যেটা একা করতেন সেটা 10-12 জনের টিম নিয়ে করছেন। এইখানে তো প্রশ্নটা উঠবে, তাহলে এটা জানার পরেও তাকে দল টিকিট দিল কেন? এবং দলের বিধায়ক হওয়ার পরেও যখন এটা চাইছিল, দল জানতো না কিছুই? জানবো কি জানবো না, আগে এইগুলো তো ইডির দাবি। আবার তো ইডি তো অনেক পরে এসেছে। আমি তো বলছি এগুলো তো এখন ইডি দাবি করছে, এইগুলো সত্যি কিনা আগে বলো। এখানে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, যখন ইডির দাবি, ইডি সিবিআই কেউ কিছু প্রমাণ করতে পারছে না, সত্যি তো কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে বারবার যখন প্রশ্ন উঠছে, তখন তো সত্যি অভ্র, তোমাকে তো এই কথাটা বলতেই হবে যে সিবিআই ইডি করছেটা কি। অনেক ঝগড়া হলো কৃষ্ণ মিত্রের সঙ্গে, আমি কৃষ্ণ মিত্রের সঙ্গে আর ঝগড়া করতে চাইছি না এই পয়েন্টে। আমি মেনে নিচ্ছি পাঁচিল কৃষ্ণ সাহা মহান একজন ব্যক্তিত্ব, এত মহান ব্যক্তিত্ব, বছরের পর বছর ও পাঁচিল টপকানো প্র্যাকটিস করে। এত মহান ব্যক্তিত্ব, ইডি বা সিবিআই গেলেই ওর ফোনে কি এমন নিষিদ্ধ জিনিস লাগে আমরা জানি না, কিন্তু ওটা নর্দমায় ফেলে আর নয়তো পুকুরে ফেলে। মহান এমন ব্যক্তিত্ব, বলছে ও বনেদি এইদিকে আমার স্কুলের চাকরি করে, কিন্তু না গিয়ে পয়সাও নিচ্ছিল স্কুল থেকে। ওর মাসের জীবন কৃষ্ণ জি ধরা পড়ার পর আবার তো জামিনও পেয়ে যান। সেটা তো দেখুন, জামিন পেয়েছেন, আবার উনি জেলে ঢুকেছেন, আবার ওখানে থাকবেন, এ তো চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহান উনি থেকে গেছেন। একবার উনি জেলে গেলেন, ওখানে জেল কাটিয়ে এলেন, তারপরে কিন্তু পরিবহন দপ্তরের ডিরেক্টর ওনাকে বানিয়েছিল এই তৃণমূল সরকার। তার মানে প্রশ্নটা আসছে, উনি এত বড় বনেদি পরিবারের বলে কি ওনাকে বারবার করে এন্টারটেন করতে হচ্ছে তৃণমূলকে, নাকি উনি যে পয়সা তুলতেন, আজকে একটা ভিডিও বেরিয়েছে, সে পয়সা তোলার ভাগ উনি টপ লেভেলে পাঠাতেন, সেই কারণে এই দায়বদ্ধতা? এইটা তো যুক্তিসঙ্গত প্রশ্ন আছে। আমি বলছি তুমি শুধু এটা এবিপি আনন্দ স্টুডিওয়ে বসে তো বললে হবে না, তোমার সিবিআই এবং ইডি কে কোর্টে এটা প্রমাণ করতে হবে তো। নিশ্চয়ই প্রমাণ হবে, কিন্তু যখন অভিযুক্ত প্রাইমা ফেসি দেখা যাচ্ছে
ইডি গেলেও পাঁচিল টপকা থেকে ধপাস করে পড়ে পেছনটা পুরো কর্দমাক্ত করে দিচ্ছে, তারপরেও তাকে নিয়ে মাথায় তুলে নাচছে এই তৃণমূল কংগ্রেস। কোন দায়বদ্ধতার জায়গা থেকে? এই উত্তর দিক তো। এখন আমরা কোনো কাউকে নিয়েই মাথায় তুলে নাচছি না। আমাদের পরিষ্কার দলের নীতি যে ভাই যার বিরুদ্ধে অভিযোগ তাকে তার নিজের নির্দোষটা প্রমাণ করতে হবে। আমরা রাকেশ সিংকে কখনো বলবো না দলের সম্পদ, আমরা তপন শুকুরকেও তপন শুকুরের মতো বলি না, আমরা বর্তমান রাকেশ সিংকেও বলি না দলের সম্পদ। যারা বলে তারাই তার আমরা কখনো বলতে পারি না। আবার এক সেকেন্ড দাঁড়ালাম, আপনি এই কথা যখন বলছেন কৃষাণু একটা কথা, অনুব্রত মণ্ডল কুকথা বলার পর তাকে বারবার পুলিশ হাজিরা দিতে বলে এবং তারপর তিনি আবার জেলার একটা বড়সড় পোস্ট পেয়ে যান, প্রমোশনও হয়ে যায় তার, তাই না? এবং এরকম তালিকা লম্বা আছে, মানে এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হতে পারে। বনেদি হওয়া বা ব্যবসা করার দাবিটা ভুল হয়, তোমরা কোম্পানি রেজিস্ট্রেশন থেকে দেখে নাও তাদের কোম্পানি আছে কিনা, কত সালে রেজিস্টার্ড, কত টাকা, তো সবই তো পাবলিক ডোমেনের ব্যাপার। এটা তো এখন একটা জাস্ট দুটো বাটন টিপলে বার হয়ে যায়, যে যা দাবি করছে তার কথাতেই যখন সব পাবলিক ডোমেনে সবটাই জানার মধ্যে, তাহলে কেন তৃণমূল সবটা জেনেও দলে নিল বলুন তো? আমি তো বলছি যে সবটা জেনেছে, তাহলে জেনেই দলে নিয়েছে, তাই তো? প্রমাণ হোক, আমরা তো জানি না, এইগুলো এখন বলা হচ্ছে। যদি আমাদের নজরে থাকতো, নেতৃত্বের নজরে থাকতো, আমরা ব্যবস্থা নিতাম। আবার উল্টো প্রশ্নটা থাকবে, পার্থ চট্টোপাধ্যায় যে বিরাট বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটাও তো প্রমাণিত নয়, সেইটা প্রমাণিত নয়। তারপরে তো বলতে হয় তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করে অত্যন্ত অন্যায় করেছে। কৃষ্ণানুদা, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তো হয়নি, আমরা কেন সাসপেন্ড করেছি? অন্যায় করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তোমাদের স্ক্রিনের পর্দায় যে টাকার সারি সারি রাশি দেখছিলাম, ওটা দেখে আমরা বিচলিত হয়েছিলাম। আমাদের স্ক্রিনের পর্দাতেই দেখা গিয়েছে যে একজন গিয়ে জীবন কৃষ্ণ সাহাকে বলছেন 4 লক্ষ টাকা নিয়েছেন দাদা, অন্তত হাফ তো ফেরত দিন। এটাও তো এবিপি আনন্দের পর্দায় এই ভাইরাল ভিডিও দেখিয়েছি আমরা। তো বলছি আমরা তো তাকে অ্যাবজর্ভ করছি না, কিন্তু তাকে যারা অভিযোগ করছেন বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে, তো এটা তো হবে না। একটা হলো দুটো হলো, তোমরা বারবার যাকে পলিটিক্যালি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারছো না তার বিরুদ্ধে অভিযোগ আনবে আর তৃণমূল সাসপেন্ড করে দেবে। এই দেখুন, আমরা বলছি বারবার বলছেন তো, হাইকোর্টে গত বছর 2রা মে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। তারপর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলেছিলেন সিস্টেমিক ফ্রড। আর কি বলার অপেক্ষা রাখে? এত শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হয়েছেন, তারা সন্তান ঘর সংসার পেলে তারা রাস্তায় বসে রয়েছেন দীর্ঘদিন, যে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আজ যখন সুপ্রিম কোর্টের নির্দেশে, একেবারে সুপ্রিম কোর্টের করা নির্দেশে যখন SSC দাগিদের তালিকা প্রকাশ করলো, তখন এক চাকরিহারা দাগি তিনি কি বলেছেন রাখবো আপনার সাথে। লিস্ট প্রকাশ হয়েছে এবং সেখানে নোটিফিকেশনে আমরা কিছুই দেখতে পাচ্ছেন যে কি কারণ, ক্লারিফিকেশন কিছুই নেই, শুধু জাস্ট একটা অর্ডার দিয়ে নামের লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমি বলতে চাই, যদি সত্যিকারের টেন্টেড আনটেন্টেড আলাদা করা যায় তাহলে এটা আগে সুপ্রিম কোর্টে করা যেতে পারত। তাহলে সুপ্রিম কোর্ট আলাদা করতে পারছে না বলেই তো পুরো প্যানেলটাকে স্যাটিসফাইড করেছে। এই যে 1800 জনের নাম এলো, এই চিত্রটা কোথা থেকে ওনারা পেলেন আমরা জানি না। তো আগামী দিনে SSCর কাছে আমাদের প্রশ্ন থাকবে, আবেদন থাকবে এবং কোর্টে আমরা তো যাচ্ছি, আমাদের কেস ফাইলও করছি, কেন আমাদেরকে এই টেন্টেটিভ জায়গা দিয়ে দেওয়া হলো তকমা। একটা খুব ইন্টারেস্টিং দিক, আমি এইটা নিয়ে বিক্রমের কাছে আসতে চাইবো। বিক্রম, তোমরা বলছো যে এইটা মাত্র 1/10 সামনে এনেছে কমিশন, পুরোটা সামনে আনেনি, এখানেও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটাকে চ্যালেঞ্জ করে তোমরা কোর্টে মুভ করছো। এইবারে যার বক্তব্য আপনার শোনালাম সেটা হচ্ছে 1804 জনের মধ্যে ওনারও নাম রয়েছে, তারাও কোর্টে যাচ্ছেন। তার মাঝে এটা মাথায় রাখতে হবে বিক্রম আমাদের, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায় পুরোটা কার্যত বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, যেখানে বলেছিল যারা টেন্টেড তাদের 12% সুদ সমেত মাইনে ফেরত দিতে হবে। আমি বলছি রাজ্য বা কমিশন এবার সেই পথে কি হাঁটবে বলে মনে হচ্ছে তোমার? দেখুন, রাজ্য বা কমিশন সেই পথে হাঁটবে না, এইটা নিয়ে আমরা অলরেডি মুভ করেছি। সুপ্রিম কোর্টে 2 তারিখে মামলা আছে, যে হাইকোর্টে যে রায় দিয়েছে আর সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, এই যে কার্যকর টাকাটা আদায় হবে এটা কোন কোর্টে বিচার হবে, মানে কন্টেম্পটা কোন কোর্টে হবে, সেই মামলাটার হিয়ারিংটা আগামী 2 তারিখে আছে। যদি 2 তারিখে সুপ্রিম কোর্ট ঠিক করে দেয় এটা কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির কোর্টে হবে, তাহলে আমরা ওখানে করব। আর যদি সুপ্রিম কোর্ট নিজে করতে চায় তাহলে সুপ্রিম কোর্টে হবে। এটা নিয়ে একটা পয়েন্ট অফ ল ডিসাইড হওয়ার ব্যাপার আছে, কারণ হাইকোর্টের রায়ের কিছুটা পোর্শন সুপ্রিম কোর্ট আপেল্ড করেছে আর কিছুটা পোর্শন মডিফাই করেছে।
তা এক্স্যাক্টলি কোন কোর্টে এই কন্টেম্প্ট হবে বা টাকা আদায়ের কাজটা হবে বা কন্টেম্প্ট অফ কোর্ট বা এক্সিকিউশন হবে, সেইটা সুপ্রিম কোর্ট ফাইনালি ডিসাইড করবে। এই পয়েন্ট নিয়ে মামলাটা আছে, এটা ঠিক হয়ে গেলে তখন এটা কোর্টের মাধ্যমেই হবে। আমি বিশ্বাস করি না এই রাজ্যের সরকার বা এ রাজ্যের যারা সরকার পরিচালনা করছে তারা এই যে 12% সুদে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের থেকে এই টাকাটা ফেরত নেবে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত সার্ভিস জুরিসপ্রুডেন্সে যত রায় হয়েছে এটা হাইয়েস্ট পানিশমেন্ট, এত বড় পানিশমেন্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কোনোদিন দেয়নি। কারণ টেন্টেড ক্যান্ডিডেটকে এই জন্যই পানিশমেন্টটা দিতে হবে, তার কারণ হচ্ছে এরা যদি সমাজের মধ্যে ঢুকে যায়, এরা টিচার ছাত্রছাত্রীদের পড়াবে, তাহলে সমাজের একদম বড় সড়ো ক্ষতি হবে। যার জন্য এই রায়টা দিয়েছে। এই একটা পয়েন্টে আটকে আছে যে মানে কন্টেম্প্ট পিটিশন বা এটা কোন কোর্টে হবে, সুপ্রিম কোর্ট না হাইকোর্ট, এটা নিয়ে 2 তারিখে শুনানি আছে। আমি এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব, কিন্তু তার আগে সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন দেখাবো একবার। এই রাত্রি 8টার সময় 1804 জনের একটা লিস্ট বেরোলো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই, আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। আর দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন্টে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। কৃষাণু, বারবার প্রশ্ন উঠছে এসএসসির যোগ্যতা, এসএসসির সদিচ্ছা, এসএসসি বিশ্বাসযোগ্যতা নিয়ে। এটা তো প্রশ্নটা জবে থেকে কেসটা হয়েছে এটাই করতে চাইছে। তো এটার মডাস অপারেন্ডি কি? রাজ্যতে নিয়োগটাকে স্তব্ধ করে দেওয়া এবং কোথাও একটা রেপুটেশনটাকে খারাপ করা। তো এটা আমরা দেখছি অনেক ক্ষেত্রে তারা কিছু সময়ের জন্য সাকসেসফুল হচ্ছে। এখন এইটা যেই কারণে করা শক্তিটা যেখান থেকে আসছে সেটা আমরা বুঝি যে কোথা থেকে আসছে। এই যে বাংলার মুখী খুব উজ্জ্বল হয়েছে, এই যে বিরোধীরা অভিযোগ করছে, এই যে এত একেবারে বিচারপতিরা বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সিস্টেমিক ফ্রড খুব উজ্জ্বল হয়েছে বাংলার মুখ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন বসে রয়েছেন রাস্তায়। এখানে তো বিচার হচ্ছে, এনিতে বিচার হলো না, বললো দুর্নীতি হয়েছে, টাকা নেওয়া হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা বন্ধ করব না। এটাই তো বলছি, বিচার হচ্ছে আর হচ্ছে না। এটা দেখুন, 70,000 বেআইনি নিয়োগ হলো, দুর্নীতি হলো, তাও বিচার হলো না। কিন্তু এসএসসি কে নিয়ে প্রশ্ন করা যায়। আমি অভ্র একবার তোমাকে থামাচ্ছি, পার্থদা অনেকক্ষণ বলেননি। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসতে চাইছি একটা জায়গাতে। আমি বলছি ধোঁয়াশার জায়গাটা কেন, এটা কিন্তু একমাত্র স্কুল সার্ভিস কমিশনই পারত পুরোটাকে ক্ল্যারিটি সমেত সামনে আনতে। গতকাল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন সংখ্যাটা মোটামুটি 1900-র মতন 9, 10 এবং 11, 12-এর তালিকা প্রকাশিত হবে যারা দাগি। আজকে 1800-র কিছু বেশি তালিকা প্রকাশ করা হলো। আমি জানি না, আমি সলিলদা বলছেন যে এখানেও কাটছাট করা হয়েছে, আমি জানি না, সেটা সলিলদার ব্যক্তিগত মন্তব্য হতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংশয়ের জায়গাটা তো গোড়াতেই যদি সামনে নিয়ে আসতো কমিশন, যেটা 11 তারিখে, আমি দর্শকদের মনে করাবো যে 11ই এপ্রিল একটা বৈঠক হয়েছিল যেখানে পুরো তালিকাটা যোগ্য অযোগ্যের তালিকা সামনে আনা হবে বলা হয়েছিল। সেইটা যদি সেই দিনই সামনে আনা হতো, আজকে এই রকম জায়গায় সংশয়ের জায়গায় স্বচ্ছতার অভাব রয়েছে কিনা এই প্রশ্নগুলো আদৌ কি উঠতে পারতো না? না, আমি তো আবার বলছি যে প্রথম থেকেই এসএসসি যারা নিয়োগকারী সংস্থা, যাদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব ছিল, অ্যাবসলিউটলি তাদের কি বলবো যে তাদের দায় নিতে হবে এই গোটা ব্যবস্থাটা, যে আজকে এতগুলো ছেলেমেয়ে বিপদে পড়লো। এমন বলছি যে বিপদে পড়লো, দেখুন 1804 জন যদি এসএসসির ডেটাই নেন, তাহলে 1804 আর 26,000 থেকে বাদ দিলে তাহলে এসএসসির কথা অনুযায়ী তারা যোগ্য। সেই কথাটাই কেন সার্টিফাই করতে পারছে? যখন তারা তালিকাটা প্রকাশ করবে বলেছিল, তার মানে এইটা ধরে নেওয়া যেতে পারে তালিকা প্রস্তুত, তার মানে তালিকা আপলোড করা একটা ক্লিকের অপেক্ষা মাত্র। সেইখানে সকাল থেকে দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যে, তারপর রাত 8টার সময়। আমি বলছি এই বিলম্বটার পেছনে, টাল বাহানার পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে। আর আরেকটা উল্লেখ করার মতো, দেখুন প্রথমে ফার্স্ট লিস্ট বলে দেওয়া হলো এবং তারপর জানানো হলো এটাই ফাইনাল লিস্ট। আমি বলছি এত ধোঁয়াশা, এত রহস্য, এত জটিলতা কেন? এটা অ্যাকচুয়ালি ক্রমশ প্রকাশ্য যদি বলেন যে এটা নিশ্চয়ই হবে আরো না কিছু, কারণ সুপ্রিম কোর্ট যদি নির্দেশ না দিত আজকে সন্ধ্যাবেলায় এই 1804ও আসতো না। আমি বলছি যে এরপরে আর কি কি ঘটনা ঘটে তার উপর নজর রাখতে হবে। কিন্তু এটা প্রথম দিন থেকেই ক্লিয়ার
যে এসএসসি কিন্তু যোগ্য প্রার্থীদের সিস্টেমে রাখার পক্ষে ছিল না। তারা সবসময় যোগ্যদের ঢাল বানিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে গেছে এবং সরকারও করে গেছে। যার জন্য আপনি 17 সাল থেকে মেগা সিরিয়ালের মতো করে আদালতের প্রতিটি মামলায় প্রতিদিন গিয়ে এরা বলেছেন অল ইজ ওয়েল, সব ঠিক আছে। বলে আজকের তো পাল্টি মানে পোল ভল্ট খেলে চলবে না, যে আজকের তারা দুধ এবং জলের মধ্যে দেখতে পাচ্ছেন এইটুকু জল ওইটুকু দুধ বলে 1804 বের করলেন, তাহলে 5 বছর ধরে কেন এই কথা বের করতে পারেননি? ফলে এখানেই প্রশ্ন, আসলে চাল কাকড়ের অঙ্কটা ওরা প্রথম থেকেই জানতেন। না, কিন্তু দেখুন 7ই এপ্রিল স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি তো নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন যে যারা যোগ্য তাদের নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এবিসিডি প্ল্যান রেডি আছে। এত সুন্দর ক্লিকে সবকিছু পাওয়া যাচ্ছে, একটা জাস্ট এন্টার টিপলেই সবটা চলে আসবে, খুবই ভালো। আমরা তো ইলেকশন কমিশনের ক্ষেত্রে এটাই চাইছি, এন্টার টিপো পুরো আমাদের ভোটার তালিকা চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে, নাম চলে আসবে, বাবা মার নাম চলে আসবে, KLNOPD। তারপরে বলছে না, আমি তো আরে বাবা সুপ্রিম কোর্ট তো সকলের বিচারক। সুপ্রিম কোর্ট কি শুধু এসএসসির বিচারক নাকি ইলেকশন কমিশনের বিচার করছে? ইলেকশন কমিশনের সুপ্রিম কোর্ট দিদি, আমি সুপ্রিম কোর্টের সবকটা বিচার আমি ভাবছিলাম কৃষ্ণ মিত্র হয়তো এই কথা বলবে, একটা ক্লিক করবো আর যাবতীয় যোগ্যদের নাম বাদ গিয়ে সেখানে অযোগ্যদের নাম ঢুকে যাবে। জোকস অ্যাপার্ট, আমি একেবারে যেহেতু কোর্টের নিয়ে প্রশ্ন আলোচনা হচ্ছে, সুপ্রিম কোর্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা প্রায় প্রতিদিনই করে থাকে যে ভিন রাজ্য, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে। এই নিয়ে ব্যাখ্যা চেয়েছে সর্বোচ্চ আদালত গতকাল। পুরোটা রাখবো আপনাদের সামনে, তাই নিয়ে আলোচনা। বাংলা ভাষার ব্যবহার কি বিদেশি তকমা দেওয়ার ক্ষেত্রে মাপকাঠি হতে পারে? বাংলাদেশি সন্দেহে রাজ্যে রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা নিয়ে অভিযোগের মুখে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের করা মামলায় কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা যাচাই করতে চাইছি যে এই প্রক্রিয়া কার্যকর করার ক্ষেত্রে কোথাও কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না তো, যেমনটা এই আবেদনে অভিযোগ করা হয়েছে। বাংলা ভাষার ব্যবহার কি বিদেশি তকমা দেওয়ার ক্ষেত্রে মাপকাঠি হতে পারে? বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে অবস্থান জানায় কেন্দ্রীয় সরকার। তারা জানায়, ভারত কখনো অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হতে পারে না। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়াল করেন, বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। দুপক্ষের বক্তব্য শুনে কেন্দ্রীয় সরকারের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তলব করে সুপ্রিম কোর্ট। এসওপিতে কি রয়েছে তা জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ভারত অবৈধ বসবাসকারীদের রাজধানী নয়। কোনো ব্যক্তি কেন আদালতে এসে আর্জি জানাচ্ছেন না? তিনি আরও বলেন, আমরা জানি রাজ্য সরকার এই আবেদনকে সমর্থন করছে। যখন একজন ব্যক্তি আবেদন করবেন তখন তাকে প্রমাণ দিতে হবে ভারতীয় নাগরিকত্বের। বিচারপতি সূর্যকান্ত উল্লেখ করেন যে অভিযোগ হলো যারা বাংলায় কথা বলছেন তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আপনারা অবৈধ অনুপ্রবেশের সমস্যা ও জনবিন্যাসের পরিবর্তন সম্পর্কে জানেন। বিভিন্ন সংগঠন এবং দুর্ভাগ্যবশত রাজ্য সরকারও অবৈধ অনুপ্রবেশকারীদের উপর ভরসা করছে। আমরা কেবল নিশ্চিত করার চেষ্টা করছি যে এই অনুপ্রবেশকারীরা যাতে আমাদের সম্পদ ভোগ করতে না পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, অনেকগুলো সংবেদনশীল বিষয় রয়েছে, যার মধ্যে একটি হলো জাতীয় নিরাপত্তা, দেশের অখণ্ডতা রক্ষা এবং আপনি যেমন বলছেন দেশের মানুষের জন্য দেশের সম্পদকে রক্ষা করা, এটি সবথেকে বড় জাতীয় উদ্বেগ। এই পরিস্থিতিতে আমরা সংবাদপত্রে প্রতিবেদন থেকে বলছি না, এই আবেদনে একটি আর্জি রয়েছে, তাই আমরা কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করার জন্য অনুরোধ করছি। সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা আমরা নিশ্চয়ই মেনে নেব, কিন্তু এই অভিযোগগুলো যারা করছে সেখানে কোথাও একটা গলদ আছে। আমরা বিভিন্ন জায়গায় বাঙালিদের দেখেছি এবং তারা রয়েছে, তারা বহল তবিয়তে রয়েছে, তারা এই সরকারের আমলে তারা এখানে আসতে চাইছে না। তাহলে কোন বাঙালিরা আছেন যে তাদেরকে আক্রমণ করা হচ্ছে ভাষার জন্য? যে রোহিঙ্গাদেরকে সামনে বাংলা ভাষায় তারা কথা বলে বলে বাংলাদেশের লোকেরা তাদেরকে বাঙালি বলে চালিয়ে দিয়ে আজকে পুরোপুরিভাবে মানুষকে কনফিউজ করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন এটা তো আমাদের যে স্ট্যান্ড সেটাই প্রতিফলিত হচ্ছে, যে বাংলা বললেই বাংলাদেশি কেন বলবে, বাংলা বললেই পুশবাক কেন হবে। তো আমরা যেটা বলছি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছেন, কেন্দ্রকে তো এবার জানাতে হবে এগুলো। শুক্রবার শুনানিতে উঠে আসে বীরভূমের সোনালী বিবির প্রসঙ্গ। অভিযোগ, সোনালী বিবি এবং তার স্বামী ভারতীয় হওয়া সত্ত্বেও গত 17ই জুন দিল্লি পুলিশ গ্রেফতার করে। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, হাইকোর্ট যেন অবিলম্বে সোনালী বিবি ও এই ধরনের অন্য মামলাগুলির নিষ্পত্তি করে।
11ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, বারবার প্রশ্ন উঠছে, চর্চা হচ্ছে, একজন অনুপ্রবেশকারী সে কেন ভারতে থাকবে? সত্যি তো তাদের আশ্রয়স্থল ভারত হতে পারে না, এবং উদ্বেগটা, আতঙ্কের জায়গাটা এখানেই। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সাদরাডির কথা, জঙ্গি তিনি কিভাবে ঢুকে পড়েছিলেন এবং এখানে ছিলেন এবং এক ভোটও দিয়েছেন দিনের পর দিন। অবশ্য সেই জায়গাটা থেকে প্রশ্নটা যেমন এই অনুপ্রবেশ নিয়েও থাকবে, আবার প্রশ্নটা এখানে মাননীয় বিচারপতি তো এটাও তুলেছেন যে ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে ধরে নেওয়া হচ্ছে না তো, মানে এই প্রক্রিয়া কোথাও পক্ষপাতদুষ্ট হয়ে যাচ্ছে না তো, সেটার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রের কাছে বিচারপতি। পাপিয়াদি, আমাকে একটা কথা বলুন তো, বাংলাদেশিরা তো বাংলা ভাষায় কথা বলে, তারা কি ভারতীয় হয়ে গেল? রোহিঙ্গারাও বাংলা ভাষায় কথা বলতে পারে, তারা কি ভারতীয় হয়ে গেল? তার মানে বাংলা ভাষায় কথা বলে মানেই কেউ কিন্তু ভারতীয়, এটা বলা যাবে না। আমরা ভারতীয়, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের সঙ্গে বাংলাদেশি বা রোহিঙ্গা যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে এক করা চলবে না। যদি কোনো রাজনৈতিক সংগঠন ভাষাকে ঢাল করে এই জিনিসটা এক করার চেষ্টা করে, তখন কিন্তু এই মৌলিক প্রশ্ন আসে, তাদের অনুপ্রবেশকারীদের থেকে কি এমন পাওয়ার রয়েছে? আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা প্রাতিষ্ঠানিকভাবে অনুপ্রবেশকে সমর্থন করে গেছে, এবং সেটা ঢাল করার জন্য তারা বাংলা ভাষাকে ব্যবহার করছে। সবাইকে বাঙালি বলছে, সবাইকে বলছে বাংলা ভাষা ব্যবহার করে তারা, বা বাংলা ভাষায় কথা বলে, তাই তারা ভারতীয়। এটা যুক্তি হতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, এই অনুপ্রবেশকারীদের যে ফেক ভোটার কার্ড, আধার কার্ড তৃণমূল প্রাতিষ্ঠানিকভাবে বানিয়ে দিচ্ছে, সেটা কি স্বার্থে? তাদের এই ভোট ব্যাংক তৈরি করার স্বার্থে? এই ভোট ব্যাংক তৈরি করার স্বার্থে তারা কি আমাদের দেশের অখণ্ডতা, আমাদের দেশের সভরেন্টি, সিকিউরিটি পুরোপুরি জেওপারাইজ করছে না? উত্তর নেব কৃষাণু মিত্র। এখন বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গারা কি ভাষা বলে, যদি কেউ বলে রোহিঙ্গারা বাংলা ভাষায় কথা বলে, সেটা হচ্ছে ডাহা মিথ্যে কথা। রোহিঙ্গারা আমি আটকাইনি কাউকে, আমি কাউকে আটকাইনি, আমি কাউকে আটকাইনি, আমি কাউকে আটকাইনি, আমি কাউকে আটকাইনি। বিষয়টা হচ্ছে বাংলাদেশের কক্সেস বাজার, সিলেট অঞ্চল এবং ওই অঞ্চলে যেই বাংলা ভাষায় কথা বলা হয়, পশ্চিম বাংলার 99% লোক সেই ভাষা বুঝতে পারবে না। এবং রোহিঙ্গারা রাখাইন প্রদেশের যে ভাষা বলে সেটা কখনোই বাংলা নয়। এটা বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষীটাকে চরিতার্থ করতে গিয়ে ধরা পড়ে। আমি তোমাকে আটকাইনি, তুমি আমাকে বলতে দাও, তারপরে বলতে দাও। না না, আমরা বলতে দিতে হবে। তোমার সময় যখন তুমি বলেছো তখন কিন্তু কৃষাণু ইন্টারাপ্ট করেনি, সুতরাং এখানে তোমাকে থামতে হবে। কৃষাণু বলেনি, অবশ্যই তুমি তোমার যুক্তি দেবে। আধার কার্ডের সম্পূর্ণ ডেটা কেন্দ্র নিয়ন্ত্রণ করে। ভোটার কার্ড ইস্যু করে সেন্ট্রাল নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এইখানে যদি কোনো ভুয়ো থাকে, ভুয়ো কেউ ইমপ্লিমেন্ট করে, কোনো কাজে কিছু এসে যায় না, স্টেট গভর্নমেন্ট কোনো কাজে কিছু এসে যায় না। 4-5 দিন আগে কয়েকজনকে আপনারা একদম আমি বলবো, আমাকে বলতে দেওয়া হবে না। না বলুন কৃষাণু বলুন। এখন বিষয়টা হচ্ছে, যদি কোনো ভুয়ো তর্কের খাতিরে মেনে নিই, এইটাকে নস্যাৎ করা, এটাকে সম্পূর্ণভাবে ডিলিট করা, বাতিল করা সম্পূর্ণ এখতিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং যে আধার অথরিটি আছে তাদের কিচ্ছু করতে হবে না, শুধু ডিলিট করে দেবে। এখন আলাদা এসআইআর দরকার অলরেডি করতে পারে। আমরা জানি, আবার কথা বলছি। শুধু আমি কৃষাণু মিত্রকে একটা কথা মনে করিয়ে দেবো, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে কৃষাণুদা। সেটা হচ্ছে এই যে বাংলা ভাষায় কথা বললে গ্রেফতার করা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সূর্যকান্ত একটা মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ধরুন কেউ ভারতে অবৈধভাবে এসেছে, সেই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করবেন? আটক না করলে তারা তো উধাও হয়ে যাবে, অর্থাৎ আটক করার মধ্যে কোনো বেআইনি কাজ নেই, এটা কার্যত প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের মন্তব্যে। দেখুন, আদালতে যখন বলা উচিত, সর্বোচ্চ আদালতে যখন গোটা বিষয়টা মানে মামলা দায়ের হয়েছে, তারপর শুনানি হচ্ছে, মাননীয় বিচারপতিরা এরকম মন্তব্য করছেন, কেন্দ্রের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন যে কোনো পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে না, তো জবাব দিতে হবে কেন্দ্রকে। আর এই ভিন রাজ্যে বাঙালি হেনস্থার যে অভিযোগ চলছে, যে রাজনৈতিক চাপানুতর চলছে, তার মধ্যে উদয়ন গুহ একেবারে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন, হুলিয়াজারির হুমকি দিয়েছেন। কি বলেছেন রাখবো আপনাদের সামনে। বাঙালির ওপর অত্যাচার আমি প্রথম বলেছি, যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে, যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে, সেই সব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে, বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে। এই পোয়াতের কুটির কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয়, তাহলে বিজেপির জন্য 144 ধারা জারি হয়ে যাবে।
আমরা জানি না এসব করে কি আদৌ অনুপ্রবেশ রোখা সম্ভব হবে? সলিলদা, কোথাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি বললো ওইসব সম্পর্কে আমার বলার কোনো দরকার নেই। মিনিস্টার কি বলছেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাই হোক 144 জারি করে দিচ্ছে নাকি। দেখো তুমি দেখো কোথাও দেখো, এটা তো পাপিয়া, এটা তো এস্টাবলিশ ফ্যাক্ট যে অঙ্কিতা বাংলাদেশে হচ্ছে অঙ্কিতা, আমাদের এখানে হচ্ছে চুমকি। সাদরাদি দেখো ভোট দিয়েছে, তুমি বলবে এক জায়গায় না, 2 জায়গায়, হরিহরপাড়া আর নওদা 2 জায়গায় দিয়েছে ভোট। তুমি জাভেদ মুন্সি ক্যানিংয়ে, কে ধরতে এলো? কাশ্মীর থেকে এসে লোক চলে এলো তার কাছে। নিউটন দাস ডায়মন্ড হারবারে, তার ভোটার কার্ড, আধার কার্ড সব রয়েছে, আর বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। আজকে বারুইপুর, মালদা একাধিক ভুয়ো ভোটার, সলিলদা একাধিক ভুয়ো ভোটার। বলছি তো কৃষ্ণকান্ত উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, তার এখানে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাংলাদেশি। তাহলে তুমি বলো এই যে এরা তো বাংলা ভাষী, তো সবই তো বাংলা ভাষী, তাহলে কি স্ক্রিনিং করবে না? জাস্টিস সূর্যকান্ত বাবু বলেছেন তো অ্যারেস্টের পিছনে কোনো আপত্তি নেই, অ্যারেস্ট কখনো আনজাস্টিফাইড হয় না। তোমার বাড়িতে আমি একটা উদাহরণ দিচ্ছি, কৃষাণু আপনার কাছে আবার পরে আসবো, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। কৃষাণু যেখানে বলছিল, কিন্তু এই যে পাসপোর্ট হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, সেটা তো এই কলকাতায় বসে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে বলুন তো? কোন ম্যাজিক? আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। এই যে ভুয়ো ভোটার থেকে শুরু করে একেবারে হুলিয়া জারির কথা বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, মানে যারা ভুয়ো মৃত অনুপ্রবেশকারী যারা এসে ভোটার হচ্ছেন, এখন তো খুব সঙ্গত কারণে এই জন্যই তো এসআইআর দরকার। অ্যাকচুয়ালি যদি মৃত ভোটার বা ভুয়ো ভোটারদের কি বলবো ভোটাধিকারের দায়িত্ব নিয়ে যান উদয়নবাবুরা, তাহলে হচ্ছে যে এই স্টেটমেন্ট হবে। এটা ঠিক যে আমাদের ভারতবর্ষে বাংলাভাষীদের উপর যে অত্যাচার চলছে আইডেন্টিটিকে দেখিয়ে, সেটা উচিত না, কারণ আধার বা রেশন কার্ড আছে এরকম মানুষও হয়েছেন। কিন্তু আমি বলছি যে উদয়নবাবু যাদের কথা বলছেন, সবচেয়ে বড় ভিকটিম তো আমাদের পশ্চিমবঙ্গে 26,000 ছেলে মেয়ে, তাদের উপর, সেই বাঙালিদের উপর অত্যাচার চলছে। এর জন্য ধরে নিই যে তৃণমূলের যুক্তিটা ঠিক। কৃষ্ণ মিত্র একটু আগে বললেন যারা বাংলাদেশি তাদের ভাষা শুনে নাকি বোঝা যায় তারা আমাদের বাংলা থেকে তাদের বাংলাটা আলাদা। তাহলে লাভলি খাতুন একজন প্রমাণিত বাংলাদেশি, তাকে এখানে জেতা পঞ্চায়েতের তৃণমূলের, তার মানে বুঝে শুনে থেকে করেছিল কৃষাণু মিত্র। কৃষাণু মিত্রের এই যুক্তি যদি ঠিক হয়, আচ্ছা উত্তরটা নিতে দিন। কৃষাণু মিত্র টিকিট দিয়ে এখানে বেশ কৃষাণু পারমাণিক কে, তার পরিবার এখনো বলছে সে বাংলাদেশি, তাহলে সে কেন্দ্রীয় মন্ত্রী হলো কি করে? বিষয়টা হচ্ছে যেই লোকটা ওপারে উর্দু বলে সেই লোক, তার পরিবার একদিকে যেমন বাংলা ভাষীদের নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে বেআইনি অনুপ্রবেশের বিপদ। সব দিক থেকেই সবার আগে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে সুরক্ষা। সেই সুরক্ষাটার দাবি থাকবে এবং সেটা যেন বজায় থাকে। পাশাপাশি নজর থাকবে সব থেকে বড় খবর আজকে যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে তালিকা প্রকাশ করেছে, দাগিদার তালিকা। এই তালিকা থেকে এবার চমকে দেওয়ার মতন একের পর এক তথ্য সামনে আসছে। আপাতত আলোচনা এখানে শেষ করব, আরো খবর নিয়ে এই তালিকা নিয়ে একটু পরে ফিরছি।